তো আজ আমরা শুরু করব ইন্টারফারেন্স অংশ অর্থাৎ যে ব্যতিচার সেই অংশ। আজকে আমরা প্রথম দিনে ওর সমস্ত রকম ইনিশিয়াল আইডিয়াগুলো আমরা শিখবো এবং ওর পর ওর রাশিমালা ক্যালকুলেশন করা শিখবো এবং ওর বিভিন্ন রকম যে কন্ডিশনগুলো আছে অর্থাৎ ধনসার্থক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, সে সমস্ত কিছু ট্রাম এবং স্থায়ী ব্যতিচার গঠন হওয়ার শর্ত কী আছে এবং সুসংগত উৎস কাকে বলে সেগুলো ডিসকাস করব। তো চলো শুরু করি। হেডিং লাগাও, আজকে শুরু হবে ব্যতিচার, যাকে ইংলিশে বলা হয় ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স একটা খুব ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা তোমাদের ক্লাস 12-এও আছে, সেখানে আছে লাইটের ইন্টারফারেন্স, আলোর ব্যতিচার। কাকে বলে একটু সংজ্ঞা বলে লিখে নাও। কারণ এর আগে যে দু ধরনের উপরিপাত পড়ছিলাম তাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম শর্তগুলো ছিল। কোনো সময় ছিল কম্পাঙ্ক রাখতে হবে স্থির, কোনো সময় ছিল বিস্তার থাকবে স্থির। হ্যাঁ, এখানে কি কন্ডিশন থাকে দেখি। লিখো, একই কম্পাঙ্ক সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি চলতরঙ্গ কোনো মাধ্যমে একই অভিমুখে, কোনো মাধ্যমের একই অভিমুখে গতিশীল হয়ে কোনো অঞ্চলে উপরিপাতিত হলে ওই অঞ্চলের কোনো কোনো বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয় এবং কোনো কোনো বিন্দুতে সর্বনিম্ন হয়। এই ঘটনাকেই বলা হয় ব্যতিচার, ইন্টারফারেন্স। এই ঘটনাকে ব্যতিচার বলে। তাহলে এখানে কি কি কন্ডিশন আছে? দুজনের কম্পাঙ্ক থাকবে সেম, যেটা বিটের ক্ষেত্রে কি ছিল, সামান্য পার্থক্য থাকতে হবে। বিটের ক্ষেত্রে সে বলছিলাম একটা যদি 100 হয় আর একটা ওই বলছিলাম যে 10 আর থেকে কম পার্থক্য যুক্ত হতে হয়। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে দুজনের কম্পাঙ্ক থাকবে সেম, একই। বিস্তারটা সমান থাকলেও হবে, একটু আদ্র পার্থক্য থাকলেও চালিয়ে নেওয়া যাবে বলছে। একই দিকে গতিশীল হতে হবে, মানে একটা তরঙ্গ যদি দিকে যায় একটা যেন ওদিকে যায়, ঠিক আছে? এইগুলো মোটামুটি মেনটেন করলে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার অবশ্যই যেন দুটো ওয়েভের মধ্যে একটা স্থির দশা পার্থক্য থাকে। রাশিমালা ক্যালকুলেশন করা শিখো। এবার করব ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ যেমন আগের দুটো করে আসছিলে, সেই দুটো ওয়েভ ধরতে, একটা y1 একটা y2, তারপর উপরিপাতনের নিয়মের সাথে তাকে যোগ্য দিতে, এখানেও সেম কাজ হবে। আগে ব্যাপারটা বুঝে এলো যে কীভাবে ইন্টারফারেন্সটা তৈরি হয়। ধরো দুটো ওয়েভের সোর্স আছে, দুটো তরঙ্গের উৎস, দুটো তরঙ্গ থেকে দুটো ওয়েভ যাচ্ছে, একটা এদিকে, এই তো এরপরে জায়গায় মিশবে, যেখানে মিশবে সেখানে তৈরি হবে ব্যতিচার। ধরো এইটার উৎস আছে S1, এটার উৎস S2, দুটা সোর্স, আর এখানটা একটা মিস দিয়েছে, তাহলে এটাকে M পয়েন্ট দাও, মিটিং পয়েন্ট, ঠিক আছে? দুটা ওয়েভ গিয়ে মিশলেই তো তবেই তো তৈরি হবে ইন্টারফারেন্স। S1 S2 দিতে পারো বা PQ আর যা খুশি নাম দিতে পারো, ছাড়ো। ধরো PQ সোর্স, সেখান থেকে M পয়েন্টে যাচ্ছে এইটা। আচ্ছা ধরি P বিন্দু থেকে M বিন্দু দূরত্ব ধরো আছে X রাস্তা যাবে, এটা একটু বেশি হবে, দেখতে পাচ্ছ? এটার বেশি হবে না রাস্তাটা?
এটা ধরো আছে এক্স প্লাস ডেল্টা সামথিং, ডেল্টা পরিমাণ বেশি আছে, তাহলে ওই ডেল্টাকে বলতে পারি দুটো রাস্তার মধ্যে পথের পার্থক্য। যে পি ও কিউ বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব যথাক্রমে, এটা একটু ভাষাতে লিখে নিবে, যথাক্রমে এক্স ও এক্স প্লাস ডেল্টা। তাহলে তরঙ্গ দুটির জন্য এম বিন্দুতে এ যদি y1 ওয়েভ যায়, এ যাবে y2 ওয়েভ। তাহলে লিখে একটু যে তাহলে তরঙ্গ দুটির জন্য এম বিন্দুতে কণার সরণ কি আসবে, দুটো ইকুয়েশন তো, একটা y1 হলে সেই সূত্র ছিল a sin ওমেগা টি, ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে a sin ওমেগা টি মাইনাস কে এক্স একটা আসবে। আর একটা যদি y2 হয়, ধরো এই ওয়েভটা যাবে y1, এটা যাবে y2, নিচেরটা y2 উপরটা y1, তাহলে এটা কি বিস্তার তো থাকতে হবে, বলছে প্রায় সমান হলেও হবে, তাহলে এ ধরে নিই a sin কম্পাঙ্ক বলছে সেম থাকবে একই, তাহলে এরও হবে ওমেগা, ওমেগা টি। কিন্তু এ দেখো এক্স এর জায়গায় এখন কি হবে, এক্স প্লাস ডেল্টা, তাহলে এক্স এর জায়গায় বুঝবে ওইটা কে ইন্টু এক্স প্লাস ডেল্টা। বুঝতে পারছো? এরকম দুটা ওয়েভকে মিশাতে হবে এবার, সব সেম, শুধু পথের পার্থক্যের জন্য এক্সটা চেঞ্জ হয়ে এক্স প্লাস ডেল্টা হয়েছে। একই ঘরের দুটা বাচ্চা, একই ভাত খেয়েছে, একই তরকারি খেয়েছে, একই রকমই প্রায় ড্রেস পরছে, কিন্তু একটা বাচ্চা একটা রাস্তা দিয়ে গেছে, অন্য বাচ্চাটা অন্য রাস্তা দিয়ে গেছে। তার জন্য একটা বাচ্চার একটু কম ঘাম বেরাইছে, দশা পার্থক্য একটু কম রকম চেঞ্জ হয়েছে, একটা একটু অন্যরকম চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? দুজনের কম্পাঙ্কও সেম, অ্যাম্প্লিটিউডও সেম, শুধু একটা ফেজের একটা পার্থক্য চলে আসছে। পথের পার্থক্য হয়ে গেলে দশা পার্থক্য হয়ে যাবে। তুমি যদি শর্টকাট রাস্তাতে স্কুল যাও, তাতে যেই পরিমাণ পরিশ্রম হবে, যদি পাশের গ্রাম দিয়ে ঘুরে ঘুরে যাও, ঘাম বেরিয়ে তুমি ঘরে যেই মানসিকতায় ছিলে, যদি খুব তাড়াতাড়ি করে স্কুলে চলে যাও, তাহলে দশা পার্থক্য মানে মানসিক চেঞ্জ অতটা আসবে না। যদি পাশের পাড়া দিয়ে ঘুরতে ঘুরতে বাতাস খেতে খেতে যাও, তাহলে তোমার মানসিক বিকৃতি আরও বেশি হবে, মানে ফেজ চেঞ্জ বেশি হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে এখানে। তাহলে জাস্ট আমার যেমন আগেরগুলো ক্যালকুলেশন করছিলাম সেই সেম কাজ করবে। এবারে উপরিপাতের নিয়ম অনুসারে সে লব্ধি বিস্তার হবে কি, y সমান y1 প্লাস y2 লাগাও, সেটা উপরে একটু বুঝছি। তাহলে লিখো যে তরঙ্গের উপরিপাতের নিয়ম অনুসারে পাই, উপরিপাতের নিয়ম অনুসারে কী হবে, সে y সমান আসবে y1 প্লাস y2, y1 এর মান বসাও এইটা, y2 এর মান আছে এইটা বসাও। এখানে দেখো এটা কমন যাবে, দুজনের এ আছে, তাহলে এটাকে বাইরে বের করে দাও, ভিতরে একটা থাকবে সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, একটা থাকবে সাইন অফ ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস ডেল্টা থাকবে। এবার এইটাকে সলভ করার জন্য ম্যাথের একটা সূত্রের আমাকে সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। সূত্রটা এরকম ছিল, যাদের ম্যাথ নেই একটু লিখে দিচ্ছি, এখানটা দেখে নাও। সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এটা হয় 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আশা করি এটা যাদের ম্যাথ আছে তারা পারবে। এই সূত্রটা আমি এখানে সাহায্য নেব। এখানে এই যে সি আছে, সাইন সি, সির জায়গায় ভাবো এইটা আছে ওমেগা টি মাইনাস কে এক্স, আর এই সাইন ডি আছে, ডির জায়গায় ভাবো এইটা আছে ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স প্লাস ডেল্টা। একটু আমি ছোটো ইকুয়েশনকে বড় লিখবো ঠিক আছে? তাহলে ওই আকারে সাজাই আমি, দেখো কী হবে। তাহলে এখানে বাইরে 2a বের করে দাও, এখানে হবে সাইন, আচ্ছা দুটো যোগফল একবার দেখিয়ে দেবো, একটু বুঝলাম ব্যাপারটা বলে দিচ্ছি, তাকে কীরকম করবে। এখানে একটা ওমেগা টি ছিল, আমার প্রথমে ছিল কি সি প্লাস ডি করবো, এই তো
সি প্লাস ডি মানে কি এইটা প্লাস এইটা, তাহলে একটা ওমেগা টি এখানে আবার একটা ওমেগা টি, মানে কি 2 ওমেগা টি বলতে পারি? বাহ, এটা যদি বলতে পারো খুব ভালো ব্যাপার। 2 ওমেগা টি, এখানে একটা মাইনাস কে এক্স আছে, এখানে একটা মাইনাস কে এক্স আসবে, তাহলে আবার মাইনাস 2 কে এক্স। বলো বলো, এটা ভাঙলে কি আসবে? একবার আসবে কে এক্স, একবার আসবে কে ডেল্টা, তাহলে এখানে মাইনাস কে এক্স হলো মাইনাস কে এক্স, দুটো আছে। আরেকটা আছে এখানে মাইনাস কে ডেল্টা, মাইনাস কে ডেল্টা, নিচে কিন্তু 2 আছে এই যে সূত্রে, এইটা থাকলো ইন্টু কস, কসে আছে বিয়োগ ফলটা সি মাইনাস ডি, এইটা থেকে এটা বিয়োগ করলে দেখো ওমেগা টি কেটে যাবে, কে এক্সও কেটে যাবে, থাকবে শুধু এইটা কে ডেল্টা, এবং সেটা প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস ডি ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে কে ডেল্টা বাই 2, 2 তো নিচে ছিল এখানে। এটাকে আর একটু শর্টকাট করে নিই, দেখো কি করব, 2 এ থাকলো সাইন, এটা দেখো 2 ওমেগা টি বাই 2 করলে তো 2 কেটে যাবে, তাহলে থাকে কি ওমেগা টি মাইনাস, এখানে থাকবে কে এক্স, এখানে কিন্তু থাকবে কে ডেল্টা বাই 2, বুঝতে পারছো? 2 দিয়ে সবকে ভাগ লাগিয়ে দিছি, এগুলো 2 করে কেটে গেছে আর নিচে 2 রয়ে গেছে, আর সেই ভদ্রলোক যেমন আছে থাকবে চুপচাপ কস কে ডেল্টা বাই 2। মোটামুটি আমার ইকুয়েশন ডেরাইভ হয়ে গেছে, এবার জাস্ট এটা ধরে নিতে হবে। আমি এদিকে 2a, এদিকে কসের পার্টটাকে এ প্রাইম ধরে নিই, যেটা ছিল ওই লব্ধি বিস্তারের প্রাবল্য এ প্রাইম, তাহলে থাকবে এ প্রাইম ইন্টু সাইন ওমেগা টি মাইনাস, যদি কেটাকে কমন নিয়ে নিই, আচ্ছা কেটাকে কমন নিয়ে এলাম, তাহলে আসবে এক্স প্লাস ডেল্টা বাই 2 আসবে। এইখানটা দেখো কে কমন লিখছে, এটা কে কমন লিখছি, এখানে এক্স পড়ে আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ডেল্টা বাই 2 পড়ে আছে। এখানে অবশ্যই উল্লেখ করে দিবে এ প্রাইমটা কি, যেখানে এ প্রাইম সমান হচ্ছে 2a ইন্টু এদিকের কসের ওইটা, হ্যাঁ কস কে ডেল্টা বাই 2। আচ্ছা, আবার তোমরা সেই ওয়েভ নাম্বার, অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার কে সমান কি জানতে, 2π বাই ল্যামডা, মনে আছে কে সমান 2π বাই ল্যামডা, তাহলে এই কের জায়গায় যদি এটা বসাও কি হয় দেখো, কের মান হচ্ছে 2π বাই ল্যামডা, তাহলে এটা আসবে 2a ইন্টু কস অফ, কের জায়গায় ওটা বসবে মানে উপরে বসবে 2π, 2 কেটে যাবে, তার উপরে হবে পাই ডেল্টা বাই ল্যামডা। জাস্ট এদিকে মান বসাও তুমি, যা কাটে কাটো, যা থাকে রেখে দাও। এবার জাস্ট আমি দুটো কেস করব, কোথায় হয় সর্বোচ্চ বিস্তার, কোথায় হবে সর্বনিম্ন বিস্তার, করলেই শেষ। কেস 1 লাগাও, এগুলো একদম সেই গতানুগতিক একই পদ্ধতি, তিনটাতেই সেম কাজ। প্রথম হচ্ছে দুটো y1 y2 ধরতে হয়, তাকে যোগ করতে হয়, যোগ করে শেষে একটা y প্রাইম ধরতে হয়, তারপর দুটো কেস করতে হয়, তিনটাতেই সেম কাজ হচ্ছিল, শুধু ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে গেছে। কেস 1 করবো, আগে করবো সর্বোচ্চগুলায়, যেসব বিন্দুতে ডেল্টার মান হবে 0, মানে সমস্ত ডেলের মানটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতকে যাবে, যুগ্ম গুণিতক মানে 2 ইন্টু ল্যামডা বাই 2, 4 ইন্টু ল্যামডা বাই 2, এরকম ডেলের এই ভ্যালুগুলো তো মান বসিয়ে দেখো এখানে সর্বোচ্চ হয় কিনা, এগুলো হচ্ছে সর্বোচ্চ বিন্দুর জন্য। সর্বোচ্চ বিস্তার আসবে এখানে, মিলিল ল্যামডা বাই 2 এর এগুলো সব যুগ্ম গুণিতক, এখানে 0 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এরপরে 6 8 আছে, ঠিক আছে, পরপর আছে, ও লেখার দরকার নেই, মান বসিয়ে দেখো এখানে হয় কিনা। যদি ডেলের মান 0 বসাও তাহলে cos 0 1 ম্যাক্সিমাম, তাহলে তখন এর মান এ প্রাইমের মান কত আসবে 2a, এটা তো 1 হয়েছে। তারপর এটা বসাও 2 ইন্টু ল্যামডা বাই 2 মানে কি শুধু ল্যামডা, তো 2 কেটে যাবে, তাহলে ল্যামডা বসে ল্যামডা কেটে যাবে cos পাই, cos পাই মানে -1 হয়, তাও সর্বোচ্চ, তার মানে এর মান হবে প্লাসে হতে পারে মাইনাসও হতে পারে। তারপর এটা বসাইতে পারো নিচে 2 উপরে 4 মানে
2 ল্যামডা, 2 ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটবে 2 পাই, cos 2 পাই মানে আবার সেই cos 0 মানে আবার 1 আসবে। ঠিক আছে, তাহলে পার্টিকুলার এই পথের পার্থক্যের জন্য অ্যামপ্লিটিউডটা হবে ম্যাক্সিমাম, এ প্রাইমের মান আসবে ±2a। লেখা রাখো এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এবং নিচে লিখতে পারে এটাই, এই ধরনের ব্যতিচারকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। একটা তোমার পাড়ে আলোচনা হচ্ছে কিসের জন্য একটা কাজ হবে, তাতে বিভিন্ন লোক বিভিন্ন রকম আইডিয়া দিবে, তাতে সবাইকার আইডিয়া নিয়ে কাজটা যাতে ভালো হয়, তাহলে সেই ধরনের আলোচনাকে তুমি বলবে গঠনমূলক আলোচনা। এখানে দুটো মিশে বিস্তারটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটাও হবে একটা গঠনমূলক ব্যতিচার। ঠিক আছে, এগুলো হচ্ছে গঠনমূলক ব্যতিচার। এরপরে কেস 2তে করবো যেগুলো ব্যতিচারকে বলা হবে ধ্বংসাত্মকমূলক। বুঝতে পারছো, একজন একটা প্ল্যান দিয়েছে, আরেকজন এমন একটা প্ল্যান দিয়েছে যে কারো প্ল্যান নিয়ে কাজ করা যাবে না। বুঝতে পারছো, ওগুলো হচ্ছে ঝামেলা বাড়ানোর জন্য আলোচনা। ওগুলোকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারকে ইংলিশে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা কনস্ট্রাকটিভ, সেটা হয় ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রয় করে দেয় এবারে। কেস 2 লাগাও। কেস 2 লিখো, যেসব বিন্দুতে এই ডেল্টার মান হবে λ/2 এর বিজোড় গুণিতকগুলো, মানে 1, 3, 5, 7 এগুলোতে, মানে λ/2 তে হবে, তারপর 3 λ/2 তে হবে, 5 λ/2 তে হবে, এগুলোতে তুমি মান বসে দেখো কত হয়। λ/2 বসাও ডেলের জায়গায়, এখানে ডেলের জায়গায় λ/2, λ কেটে হবে π/2, 90, cos 90 এর মান কত হয় 0, তাহলে এখানে এ প্রাইমের মান আসবে, পাশেরগুলো বসে নিতে পারো, 3π/λ, λ কেটে যাবে, এটা হবে তাহলে 3π/2, মানে cos 270, হ্যাঁ 270, 0 হবে আবার, cos 90 0 হয়, 180 -1 হয়, আবার 270 0 হয়, আবার 360 গিয়ে 1 হয়। তাহলে এই ভ্যালুগুলো বসালে সারা জীবন এই প্রাইমের মান আসবে 0। এটা বলতে পারে এটা হচ্ছে সর্বনিম্ন বিস্তার, সর্বনিম্ন বিস্তার। এই ধরনের ব্যতিচারকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। তোমার পাড়াসে মিটিংয়ের মতো দুজন দুটো প্ল্যান দিয়েছে, দুটাকে যদি একসঙ্গে মিশানোর চেষ্টা করো, এর প্ল্যান বলছে তার প্ল্যানটা একদম লিবা যাবে নি, তার প্ল্যান বলছে এর প্ল্যান লিবা যাবে না, আলটিমেট কোনো কাজই হবে না। বুঝতে পারছো, মানে দুজনকে কেউ সহ্য করেনি, তাহলে ওইসব লোককে নিয়ে একদম মিটিংয়ে বসার দরকার নেই। কাকে বুঝবে, যারা হচ্ছে গঠনমূলক আলোচনা করে, যারা তোমাকে ভালো ভালো আইডিয়া দিবে, একে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা বুঝছি। এইবার হেডিং লাগাও। এবার যেটা বলবো সেটা হচ্ছে স্থায়ী ব্যতিচারের শর্ত। স্থায়ী ব্যতিচারের শর্ত। ইন্টারফারেন্সেস তৈরি হবে, তার পার্মানেন্ট হওয়ার কি কন্ডিশন আছে। ফার্স্ট শর্ত লিখো, তরঙ্গ দুটির একই কম্পাঙ্ক বেগ হতে হবে। 2 নম্বর লিখো, তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। 3 নম্বর, তরঙ্গ দুটির উৎসকে সুসংগত হতে হবে। সুসংগত হতে হবে, যাকে ইংলিশে বলা হয় কোহেরেন্ট সোর্স। একই ঘরে দু ভাই, শুধু দুজন দূরে রাস্তায় গেছে স্কুল। এই সুসংগত উৎস কাকে বলে লিখে দেবো পরে। আর 4 নম্বর যেটা লিখবে, যেটা আমরা এখনই পেয়েছিলাম, যে ওই λ/2 কোন গুণিতকগুলোতে ম্যাক্সিমাম হচ্ছিল আর কোন গুণিতকগুলোতে মিনিমাম হচ্ছিল। সে λ/2 এর জোড় গুণিতকগুলোতে হচ্ছিল সর্বোচ্চ, আর বিজোড়গুলো হচ্ছিল
সর্বনিম্ন সেটা লিখো। গঠনমূলক ব্যতিচারের বিন্দুতে চার নম্বর শর্ত বলছে এখানে গঠনমূলক ব্যতিচারের বিন্দুগুলোতে তরঙ্গ দুটোর মধ্যে পথপার্থক্য হবে λ/2 জোড় গুণিতকগুলো, আর ধনসাক্ত ব্যতিচারের বিন্দুতে λ/2 হবে সব অযুগ্ম গুণিতকগুলো, বিজোড়গুলো। যেমন আমরা তখন দেখছিলাম তো জোড়গুলো মানে সেই 0 থেকে ধরছিলাম 0, 2, 4 এরগুলো, আর বিজোড়গুলো 1, 3, 5, 7 ওগুলো চলবে। দেখো যুগ্ম গুণিতক হতে হবে। এখানে তো নতুন টার্ম শিখলে দেখো সুসঙ্গত উৎস, তাহলে ওটা কাকে বলে একটু লিখে নাও। সুসঙ্গত উৎস কাকে বলে? সুসঙ্গত মানে কি জানো তো? একই ঘরের যমজ ভাইয়ের মতো। যমজ বলছি, একই বলিনি কিন্তু, মানে তো সব সেম কিন্তু একটা ঠিক পার্থক্য আছে। লিখো দুটি তরঙ্গের উৎস সব সময় সমদশায় থাকলে বা এদের মধ্যে দশা পার্থক্য সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকলে তখন ওই উৎস দুটোকে বলবে সুসঙ্গত উৎস। উৎস দুটিকে সুসঙ্গত উৎস বলে। এক তো দুজনের মধ্যে কোনো পথ পার্থক্য থাকারই দরকার নেই, দুজনেই সেম, না যদি থাকেও সবসময়ের জন্য একই পার্থক্যই থাকে। বুঝতে পারছো? যমজ ভাই যখন ঘরে ছিল তখনও যে পার্থক্যগুলো ছিল স্কুলে গিয়েও যেন সেই পার্থক্যগুলোই থাকে, আর যেন না চেঞ্জ হয়। নাহলে পার্থক্য থাকারই দরকার নেই। হয়তো এমন যমজ যে কোনো পার্থক্যই নেই সত্যিকারের, তাহলে তো বিপদ। ঠিক আছে, তাদেরকে বলা হয় সুসঙ্গত উৎস। এই মোটামুটি আমার ইন্টারফারেন্স ব্যতিচার শেষ। আচ্ছা, তাহলে ওভারঅল এই যে তিনটা রকম প্রপার্টি আমরা মানে দেখছিলাম তরঙ্গের উপরিপাত হলে, প্রথমটা পড়ছিলাম স্থানু তরঙ্গ, মনে আছে? স্থানু তরঙ্গ, মাঝেরটা ছিল স্বরকম্প, আর এক্ষুনি পড়লাম ব্যতিচার। এদেরকে একসঙ্গে কীভাবে মনে রাখবে? মানে এইটা করার সময় কোনগুলো একই ছিল, কোনটা আলাদা ছিল, তার একটা টেবিল মতো বানিয়ে নাও, তার সুবিধা হবে। এখানটা লিখবো বিস্তার, এখানটা লিখবো কম্পাঙ্ক, এখানটা লিখবো দিক মানে কোন দিক থেকে কোন দিকে ওয়েভটা আসতেছে সেটা ডিরেকশন বোঝাবে আর কি। এটা ওয়েভের যখন পড়ছিলাম স্থানু তরঙ্গের প্রথম অংশ, সেখানে থেকে বলা ছিল বিস্তারটাও হতে হবে সমান, কম্পাঙ্ক হবে সমান, কিন্তু দুটো ওয়েভ কীভাবে আসবে? বিপরীতভাবে। তাহলে এটা বলবে বিপরীত দিক থেকে। স্বরকম্প বিট যখন হচ্ছিল, বিটের ক্ষেত্রে বিস্তার বলা ছিল সমান হতে হবে, ঠিক তো? সমান। কম্পাঙ্ক ছিল সামান্য আলাদা, এটা হচ্ছে সামান্য আলাদা, আর দিক ছিল একই দিক। দুটো ওয়েভই এদিক থেকে যাচ্ছিল, দুটো ওয়েভই, ঠিক আছে? সেম ওয়েভ, সেম ডিরেকশনে যাবে ওয়েভগুলো। ব্যতিচারটা যেটা এক্ষুনি বললাম, তার বিস্তারটাকে তুমি সমান রাখতে পারো, সমান বা প্রায় সমান চলে যাবে। কম্পাঙ্ক কিন্তু থাকবে অবশ্যই সমান, আর দিক একই দিক, বা বলতে পারো একই দিকে যে কোনো কোণ করে
ধরো একটা ওয়েভ এদিকে যাচ্ছে আর একটা ওয়েভ এদিকে যাচ্ছে, এটা যে কোনো কোণ করে যাচ্ছে, ঠিক আছে, এভাবে বলা যায়। বিস্তারিত লিখতে পারো সমান বা প্রায় সমান, কম্পাঙ্ক অবশ্যই হতে হবে সমান, দিকটা লিখবে একই দিক সামান্য কোণ করে, একই দিকে সামান্য কোণ করে। হ্যাঁ, এই টেবিলটা যদি মাথার মধ্যে তুমি সেট আপ করে নাও, তাহলে যে কোনো ডেফিনেশান, যে কোনো বৈশিষ্ট্য তুমি ইজিলি বলতে পারবে, পার্থক্যও পারবে এখান থেকে।